Welcome to FIFA World Cup 2026 দেশ রূপান্তর প্রেজেন্ট স্ট্রাইকার স্পন্সর্ড বাই ফিনিক্স ফিনান্স। আমি হোস্ট তাসনুফা মোহনা আছি আপনাদের সঙ্গে। স্পেন ভার্সেস বেলজিয়ামের ম্যাচটাতে বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন ছিটকে পড়লো ওয়ার্ল্ড কাপ থেকে। স্পেন এগিয়ে গেল সেমিফাইনালে, অর্থাৎ ফ্রান্সের সঙ্গে স্পেনের সেমিফাইনাল। কিন্তু এর আগে ডেটা যদি দেখা যায় সেক্ষেত্রে স্পেন কি বিশ্বকাপে অত ভালো করতে পেরেছে? ফ্রান্সকে কি আমরা এগিয়ে রাখবো, কিংবা হয়ে যেতে পারে কোনো অঘটন যেটা গ্রুপ পর্বের ম্যাচগুলোতে হয়েছিল, কিংবা রাউন্ড 32-তে? লেটস সি। আজকে আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি, আছেন কলামিস্ট এবং বিশ্লেষক ইকরামুজ্জামান এবং আছেন সঙ্গীত শিল্পী বৃষ্টি। ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছি, খেলা দেখা হচ্ছে। বৃষ্টি তো খেলা দেখেছো কালকে? হ্যাঁ, আমি বরাবরই খেলা দেখি। আচ্ছা, ফুটবল আমার ভীষণ প্রিয়। তাহলে আজকের গল্পটা খুব জমজমাট হবে। ইকরাম ভাইকে দেখে তো একটু ভয় পেয়ে গেছি যে উনি একেতে অ্যানালিস্ট, কলামিস্ট, সো ইনফরমেশনের ভান্ডার। কিন্তু কালকের খেলা নিয়ে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে বেলজিয়ামের গোলকিপার থিবো কোর্তিয়ার, উনি যখন ব্যথা পেলেন এবং ওনাকে উঠিয়ে নেওয়া হলো, সেটাই কি ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল? আপনার কি মনে হয়? আসলে দেখেন, ওই জিনিসটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট অবস্থান ছিল। এর আগে কিন্তু যেভাবে খেলা হচ্ছিল, আমি নিজে ভাবছিলাম যে খেলা হয়তো মানে এই অবস্থা আর থাকবে না, মানে করতে পারবে না। কিন্তু উনি যাওয়ার পরের থেকেই মানে পুরোপুরি ওইটাই টার্নিং পয়েন্টের অবস্থা দাঁড়িয়ে করেছে। কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা করেছে, ওরা ব্যবহার করেছে, ম্যারিনাকে ব্যবহার করেছে। যেটা কারণ স্পেন যেটা করলো কালকে, মানে ওদের প্লেয়ারকে, এই সাবস্টিটিউট প্লেয়ারটা আগের খেলাতেও কোয়ার্টার ফাইনালে নিয়ে আসছে, আবার কালকে সেমিফাইনালে নিয়ে চলে আসলো, কিন্তু ওনাকে না সারাদিন সবসময় খেলানো হয়নি। স্পেন কিন্তু আসলে ফুটবল কিন্তু একটু অন্যরকম অবস্থায় চলছে। স্পেনের কালকে খেলা যখন দেখেছেন, ওরা যখন মানে দুইটা কিন্তু দেশ ইউরোপিয়ান কান্ট্রিজ, দুটাই ইউরোপিয়ান দেশ, এবং ইউরোপিয়ান ফুটবল কিন্তু অভ্যস্ত না। এরা একরকম ফুটবল খেলছে, এরাই খেলছে। আপনি দেখেন বেলজিয়াম কিভাবে ফুটবল খেলেছে আর স্পেন কিভাবে খেলেছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে একটা সার্টেন টাইমে স্পেন কিছুটা তার খোলস ছেড়ে বেরিয়ে আসছে। কালকে স্পেন প্রথম গোল খেয়ে ফেলছে। ফার্স্ট গোল খেয়েছে মানে কি, ওই যে ওরা সমান করে ফেলেছে 40 মিনিটে কোরিয়ার এসে গোল করে ফেললো, যেটা স্পেন বিশ্বকাপে প্রথম গোল খেয়েছে কালকে। এইটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। এবং একটা দল বিশ্বকাপে খেলবে গোল খায় না, কারণ স্পেন যেভাবে ফুটবল খেলেছে। এখন আমার যেটা কালকে খেলা দেখতে দেখতে মনে হয়েছে যে স্পেন বোধহয় খোলস ছেড়ে একটু বেরিয়েছে, এবং স্পেনের কিন্তু ভান্ডার অনেক স্ট্রং। ইকরাম ভাই যে কথাটা বলছিলেন, আমি কথাটার সঙ্গে একমত। স্পেন কিন্তু এখনো পর্যন্ত কোনো গোল হজম করেনি, আবার প্রথম গোলটাও খেয়েছে কালকে। তো সেই সঙ্গে মারানো, যাকে কিনা সাবস্টিটিউশন হিসেবে নামানো হয়, কেন তাকে প্রথম থেকে কোচ নামান না? তিনি বসে থাকলে তো মানে বেলজিয়ামের অবস্থাটা এরকমই হবার কথা। কি মনে হয়? প্রথমত আমি এই বিষয়টাকে বলবো যে আমরা যারা ভক্ত আছি বা ফুটবল আমাদের যে ভালোবাসার জায়গাটাতে আছে, সেই জায়গাটা থেকে একটা ভালো প্লেয়ারকে যখন বসিয়ে রাখে বা সাবস্টিটিউশনে রেখে দেয়, তখন এই জিনিসটা আমাদের কাছে কিন্তু কাম্য হয় না। আমরা কিন্তু সবসময় চাই যে একটা ভালো প্লেয়ার পুরোটা ম্যাচ খেলুক। বাট আমি এই বিশ্বকাপে এসে দেখছি, আমি বরাবর আমি বিশ্বকাপের ফুটবল প্রেমী আর কি। তো আমি এই বিশ্বকাপে হ্যাঁ বলতে পারো। তো এই বিশ্বকাপে এসে দেখছি যে ভালো প্লেয়ার বা যারা একটু কম্প্যাক্ট ভাবে খেলে, তাদেরকে বসিয়ে রাখে, তাদেরকে পরে এটা কি ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করে নাকি, আমি এটাই চিন্তা করি বা এটাই আমার মনে হয়। কারণ সেম ভাবে আমি যখন দেখেছি, যেহেতু আমি ব্রাজিলিয়ান ফ্যান, আমাদের নেইমারকেও ঠিক এভাবেই বসিয়ে রাখলো পুরোটা খেলায়, এবং তাকে দুটো খেলায় জাস্ট কিছুক্ষণ সময়ের জন্য তাকে খেলানো হলো। তো আমার মনে হয় যে এটা কোচদের ভালো বলতে পারবে, কোচরা ভালো বলতে পারবে কেন তারা এই স্ট্র্যাটেজিটা মেনটেন করে। যারা অপোনেন্টে খেলছে তাদেরকে একটা হঠাৎ করে ধাক্কা দিয়ে তাদেরকে হোঁচট দিয়ে দেওয়ার মতো একটা বিষয় এটা হয়তো বা হতে পারে। এটা আমার মনে হয় যে একটা মাইন্ড গেমের সাথে একটা সম্পর্ক ডেফিনেটলি। খুব ভালো বলেছো। আসলে দেখেন, আমি একটু করি, যারা টেকনিশিয়ান মানে কোচরা কিন্তু মানে খেলার আগে পুরো স্ট্র্যাটেজিটা মানে কৌশলগুলো বাতলে নেয়, এবং বাতলে নেওয়ার পরে এখন কিন্তু কৌশল সবসময় পরিবর্তন হচ্ছে। যখন আমরা সবাই খেলা দেখি, আমি দেখি, আপনি দেখেন, ওনারা দেখেন, যখন খেলা দেখি দেখবেন ফরমেশন গুলো কিভাবে হঠাৎ প্রয়োজন অনুসারে। এখন কোচ কেন নামাচ্ছে না, এটা তো প্রশ্ন। আমাদের হয়তো ভালো প্লেয়ারকে নামান নেই, কিন্তু কোচ কিন্তু ওইটাকে রেখেছে, কারণ ওই সময়টা প্রয়োজন আছে। সাবস্টিটিউট যখন নামানো হয়, কেন হয়? ওই সময় প্রয়োজন হয়, ওই প্রয়োজনের পরিপ্রেক্ষিতেই কিন্তু নামানো হয়, নতুবা কিন্তু সাবস্টিটিউট নামানো হয় না। মেসিকে
অনেক আগে মেসি আর্জেন্টিনাকে একদিন বর্ষা রাখছিল, বেশ কিছু সময় মেসি খেলেননি, কিন্তু মেসিকে কেন নামানো হলো? নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু মেসি তার জাদু দেখিয়ে দিলেন। মানে লোকজন আর্জেন্টিনার সাপোর্টাররা বলে জাদু দেখিলেন না, সবাই বলে, কারণ মেসি কিন্তু খুব ভালো প্লেয়ার, দুনিয়ার সবাই ভালো প্লেয়ার, যে যেই দলকে সাপোর্ট করি না কেন, মেসি কিন্তু তার নিজস্ব অবস্থানেই নিজস্ব অবস্থানে আছে। প্রায় 40 বছর বয়স, এখন দেখেন প্রত্যেকটা খেলায় কিভাবে টেনে নিয়ে আসে। লাস্ট গেমটাতে মনে হয়েছে শেষ হয়ে গেল, এই মেসি শেষ হয়ে যাচ্ছে, মেসি শেষ হয়ে যাচ্ছে। কমেন্টেটররা কিন্তু, আপনারা যখন খেলা দেখেন দেখবেন, ওরা কিন্তু খুব ভালো কমেন্ট্রি করে, বলতেছে যে মেসি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু লাস্ট 30 মিনিটে এমন ব্যাক করেছে, এমন ভাবে ব্যাক করে। ইকরাম ভাই, একটু স্পেনের খেলা নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। মাঠটা ফুটবলের, কিন্তু এখানে একটু কি মানে তুরুপের তাস কিংবা টেক্কা খেলা হবে কিনা? কারণ স্পেন 2010 সালে সেমিফাইনাল খেলেছে, এরপর আমরা আর স্পেনকে খেলতে দেখিনি। ব্যাপারটা কি এরকম যে যখনই স্পেন সেমিফাইনালে উঠে যায় তখনই ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলার একটা পসিবিলিটি বেড়ে যায় স্পেনের? এটাও একটা বিরাট ব্যাপার, কারণ স্পেনের কিন্তু সেই 2010-এর পরের ওই জেনারেশন কিন্তু অনেক চেঞ্জ হয়ে আসছে, এবং ওরা কিন্তু অনেক ভালো অবস্থায় চলে আসছে। কিন্তু স্পেন না, মানে সব দেশ নিয়ে যেভাবে হইচই করা হচ্ছিল যে এইটা ওটা অমুক দেশ এই করে ফেলবে, দেখেন স্পেন নিয়ে এত কোনো কথা না, কিন্তু ওরা কিন্তু ঠিক জায়গা মতো পৌঁছায় গেছে। ফ্রান্সের সঙ্গে তাকে খেলতে হবে, ডিফারেন্ট খেলা হয়ে যাবে, একদম ডিফারেন্ট গেম হবে। কিন্তু এই যে তারা যে চুপ অবস্থা থেকে চলে আসছে, আসলে তাদের না গেম প্ল্যানটা আলাদা। স্পেন যে ধরনের ফুটবল খেলছে, আপনি ইউরোপিয়ান সব ফুটবল আমরা রোজ রাত্রে দেখতেছি, এখন তো ইউরোপিয়ানই ফুটবল হবে। একটাই শুধু ল্যাটিন দেশ রয়ে গেছে, যদিও এখন এগুলো নিয়ে না কথা বলার মতো কোনো অবস্থান এখন আর নাই, কারণ সমস্ত মোহনায় যে সবাই পৌঁছে গেছে। আপনারা হয়তো দেখেছেন, আমরা সবাই দেখেছি, সব দলগুলোর দিকে তাকান, 9টা যখন, এই যে 16টা যখন দল ছিল, তখন ওদিকে তাকাবেন, তাকিয়ে দেখবেন যে 8টা যে দল আসলো, 8টা দলের প্লেয়াররা কারা? অভিবাসী প্লেয়ার, জন্মগত অবস্থানের প্লেয়ার, নিয়ে আসা প্লেয়ার, তারাই ডোমিনেট করতেছে, এটা ডোমিনেট করতেছে। এখন ইউরোপিয়ান ফুটবল কিন্তু ডোমিনেট করতেছে ইউরোপিয়ানরা, এখন স্ট্যাটিস্টিক্স তাই বলতেছে। আপনি যদি দেখেন যে গত 30 থেকে শুরু, মানে এখন তো 26-এ চলে আসছে, 96 বছর, 96 বছরের এই আজকে পর্যন্ত যদি দেখেন, ইউরোপিয়ান ডোমিনেশন। আপনি কারা কোয়ার্টার ফাইনালে খেলতে আসছে, কারা সেমিফাইনালে যাচ্ছে, কিছুক্ষণ পরে আমরা হয়তো ওনা আমাদেরকে নিয়ে যেগুলি কথা বলবেন, তখন দেখা যাবে যে খেলা তো আবার আর একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন সমস্ত জিনিসে দাঁড়িয়ে রয়েছে, ফুটবলের সজীব অবস্থায় যারা আছেন তারা কিন্তু সবাই ইউরোপিয়ান। একজন শুধু দেশ আছে, আমাদের দেশ, আমরা এশিয়া মহাদেশে 400 কোটি মানুষ, 47টা দেশ আছে আমাদের এএফসির আন্ডারে, এশিয়ান ফুটবল কনফেডারেশনের আন্ডারে, আমরা 32-এই সবাই বাড়ি চলে গেছি। স্পেনের খেলার একটা কথা বলি, যারা স্পেনের খেলা খুব পছন্দ করে, ইউরোপিয়ান ফুটবল পছন্দ করে, তারা এই উঠতি বয়সী তারকা লামিন ইয়ামালের খুব ভক্ত, বিরাট বড় ফ্যান। কিন্তু কালকের ম্যাচটাতে তার পারফরমেন্স সম্পর্কে তোমার মূল্যায়ন একটু জানতে চাই। আসলে ইউরোপিয়ান ফুটবল আমরা যতই বলি না কেন, ইউরোপিয়ান ফুটবল, ইউরোপিয়ান খেলা, বাট প্রত্যেকটা দেশ কিন্তু ইন্ডিভিজুয়ালি খেলছে এবং ইন্ডিভিজুয়ালি স্টাইল নিয়ে খেলছে। আমার কাছে মনে হয় জার্মানির খেলা একরকম, স্পেনের খেলা একরকম, ফ্রান্সের খেলা একরকম, এবং কালকে যে আমি বেলজিয়ামের খেলা দেখলাম এবং তার সাথে আমার জার্মানির খেলার কিছুটা মিল পেয়েছি, যেটা আগে জার্মানি খেলতো লাইক লং পাসে যে খেলা, আর স্পেন ভীষণ শর্ট পাসে, এতটাই শর্ট পাসে খেলেছে তারা, একটা প্লেয়ার আরেকটা প্লেয়ারের সাথেই তারা মারামারি খাচ্ছে নিজস্ব প্লেয়ারের সাথে। তো আমার মনে হয় না যে ইউরোপিয়ান সব টিম একই রকম খেলে, ইউরোপিয়ান খেলার স্টাইলটা যে একদম একই রকম, আমার সেটা মনে হয় না। আর যেটা বলছিলে লামিন ইয়ামালের কথা, আমার ব্যক্তিগতভাবে আমি যদি বলি, আমার ওর খেলা খুব একটা যে পছন্দ তা না। হ্যাঁ, হয়তোবা সে এখন স্টার, রাইজিং স্টার, খুব হাইপে আছে, জেনজিদের কাছে হয়তোবা সে খুব পছন্দের, বাট আমরা যারা আরো লিজেন্ডারি প্লেয়ারদের খেলা দেখে এসেছি, আমার কাছে লামিন ইয়ামালের খেলা খুব একটা আমাকে ছুঁয়ে যায়নি, আই এম সরি টু সে। এর চেয়ে এমবাপ্পের খেলা আমার ভীষণ ভালো লেগেছে, এর চেয়ে হাল্যান্ডের খেলা আমার ভীষণ ভালো লেগেছে, দুর্দান্ত পারফরমেন্স তার, এবং এত কনফিডেন্টলি সে
প্রত্যেকটা পাস দেয়, যেটা আমার কাছে মনে হচ্ছে লামিন ইয়ামালের সেই কনফিডেন্স লেভেলটা সে আরেকটু পিছিয়ে আছে। পাস ঠিক আছে, বাট ফিনিশিং এ গিয়ে সে আমার মনে হয় যে সামহাউ সে মেজারমেন্টে ভুল করে ফেলে। এটা আমার কাছে মনে হয়েছে। যেমন গতকাল আমি বারবারই বলছিলাম যে ও কি ম্যাথ করে না, ওকে ম্যাথ করে না, কারণ ওর শট ঠিক আছে বাট ও মেজারমেন্টে সামহাউ ভুল করে ফেলে। তো ফিনিশিং এর জায়গাটাতে এসে আমার কাছে মনে হয়েছে না, আরো খেলতে হবে। আসলে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট ঠিক আছে, বাট অভিজ্ঞতাও কিন্তু একটা বিরাট বিষয়, যেহেতু তার প্রথম বিশ্বকাপের বড় প্ল্যাটফর্ম, যত বড় প্ল্যাটফর্মে খেলা, যত বড় প্ল্যাটফর্মে কাজ করা, ততটা অভিজ্ঞতা। তো এই ক্ষেত্রে আসলে আপনি কি বলে, যদি পাস্ট এক্সপেরিয়েন্স বলেন, বেলজিয়ামে যাবৎকালে যেরকম খেলে এসেছে, বেলজিয়াম কিন্তু সবসময় খুব ভালো দল হিসেবে পরিচিত হয়েছে, সবসময় তাদেরকে, কিন্তু সবসময় আন্ডাররেটেড। এবং বেলজিয়াম কিন্তু কখনো সেমিফাইনালে করতে পারে নাই, যেতে পারে নাই। কেপ ভার্দে সবাই কেউ উল্টাপাল্টা করে ফেলছে, একজন প্লেয়ার কি করতে পারে। এই জন্য এখন কিন্তু ফুটবল কিন্তু একটু অন্যরকম অবস্থায় চলে আসছে। ফুটবল একদম মানে ছোট দল বড় দল এই বিষয়টাই নেই, বলতে পারবেন না। আমরা তিনজন এখানে বসে বলতে পারবো না এখন পর্যন্ত যে কে চ্যাম্পিয়ন হয়ে যাবে। কথা হয়েছে যে বেলজিয়ামের খেলাটা, বেলজিয়ামে আপনি চিন্তা করেন, এক পর্যায়ে মনে হয়েছিল বেলজিয়াম আউট হয়ে যাবে। ভেরি গুড টিম, ওদের লোকও কত ভালো প্লেয়ার, তাকে নামায় না, কেন নামায় না? বিকজ বিষয়টাও কিন্তু তারাও কিন্তু তাদের প্লেয়ার রয়ে গেছে, প্লেয়ার রয়ে গেছে। আসলে কিন্তু মানে হিসেবটা কিন্তু ফুটবলের হিসেবটা কিন্তু আলাদা। আর আমরা সবসময় মনে করি যে ফুটবল বোধ হয় তার মানে মানুষ, ফুটবল তার নিজস্ব গতিতে চলছে। ফুটবল কিন্তু খুব এমন একটা খেলা, খুব ফানি গেম, খুব ফানি গেম। ফুটবল মানে মজা করতে খুব ভালোবাসে, মানুষকে ধাক্কা দেয়। দেখেন যে ফুটবল মানুষকে এত বেশি দিয়েছে, সেই ফুটবল আবার সঙ্গে সঙ্গে কেড়েও নিয়ে নিয়েছে। এরকম অবস্থা আছে। আপনি জার্মানির কথা চিন্তা করেন, জার্মানি আউট হয়ে যাবে আপনি কখনো ভাবতে পারছেন? আমি ভাবিনি। 4 বার চ্যাম্পিয়ন হয়েছে, 4 বার হয়েছে। এটা বাদ দেন, সবচেয়ে বড় হয়েছে যে মানুষটা ইতালির ফুটবলের চিন্তা কোয়ালিফাই করতে পারে নাই। আচ্ছা, নেদারল্যান্ডস এর মতো টিম 3 বার রানার্স আপ হয়েছে। রানার্স আপ বড় কথা না, ফুটবল, বিশ্ব ফুটবলে তারা যেটা টোটাল ফুটবলের জনক, তারা আউট হয়ে গেছে। উনি যেটা বলছেন, স্পেন কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, এবং ওরা কিন্তু খুব চুপচাপ অবস্থায় আসছে। এবং এরপরে ফ্রান্সের সঙ্গে কি অবস্থা হবে সেটাই আমি বলতে চাচ্ছি। সেটার উপরে আবার আজকে রাত্রে নির্ভর করবে। এখানে কিন্তু কারণ আপনি সবাই মনে রাখতে হবে যে 22-এর ফুটবলে ফ্রান্স এবং আর্জেন্টিনা কিন্তু খেলেছিল, একটা ইউরোপিয়ান, একটা ল্যাটিন আমেরিকান, এবং ওইখানের খেলাটা কিন্তু একটু অন্যরকম হয়েছে। 2022-এর বিশ্বকাপে ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনাকে দেখেছি। যদি এমন হয় 2026-এর বিশ্বকাপে আমরা ফ্রান্স ভার্সেস স্পেনকে দেখতে পাই, সেই ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে? কারণ মরক্কোর সঙ্গে যখন ফ্রান্স খেলেছিল, ফ্রান্সের সেই খেলা আমরা একেবারে চোখ খুলে দেখেছি। কি বলবে তুমি? প্রথমত এখন শুধু ল্যাটিন আমেরিকার যে টিমগুলো রয়েছে এবং ইউরোপের যে টিমগুলো রয়েছে, আমরা তো সবসময় তাদেরকে প্রাধান্য দিয়ে এসেছি, বাট পেছন থেকে যে এইভাবে গ্রাস করবে আমাদেরকে কিছু দল, যেমন মরক্কো, আর্জেন্টিনার সাথে মিশর, এদের খেলা দেখে কখনো ভাবতেই পারিনি যে ল্যাটিন আমেরিকা বা ইউরোপ ছাড়াও যে অন্য কোনো দলগুলো এত ভালো খেলতে পারে। এবং স্পেশালি মরক্কো আমার কাছে দুর্দান্ত লেগেছে। এবং তুমি যদি বলো এখন ফ্রান্স না স্পেন, আমার কাছে মনে হয় এটা আমার একটা সিক্স সেন্সের প্রেডিকশন, নেক্সট পর্বে স্পেন বাদ পড়ে যাবে, ফ্রান্স টিকে যাবে। এটা আমার একটা পার্সোনাল প্রেডিকশন। এবং সেই সাথে আর্জেন্টিনা হয়তো বা থাকবে, এটা নিয়ে যদিও একটা কন্ট্রোভার্সি আছে। আর্জেন্টিনার এখন পুরো বিষয়টা নিয়ে সারা ওয়ার্ল্ড যেভাবে কন্ট্রোভার্সি করছে, এই বিষয়টাকে যদি আমি বাদ দিই, আমার মনে হয় ফাইনাল খেলবে যে কোনো টিম যেটাই থাকে না কেন, সাথে নরওয়ে থাকবে। এবং এটা আমার প্রেডিকশন। তো ইংল্যান্ড ভার্সেস নরওয়ের যে ম্যাচটা আমরা দেখবো, তোমার কি মনে হয় যে জুডি বেলিংহাম কিংবা হ্যারি কেন যে ধরনের পারফরমেন্স করে এসেছেন, পাশাপাশি যদি আর্লিং হাল্যান্ডের কথা বলি, মানে কেউ কারো চেয়ে কম নয়, সমানের সময়, কি হতে পারে ইংল্যান্ড ভার্সেস নরওয়ে? মানে নরওয়েকে যত এগিয়ে রাখো, কিন্তু এই ধরনের তারকা ফুটবলার দুই দলেই রয়েছে, পারফরমেন্সটা খুব মজার হবে মনে হচ্ছে, খুবই আজকের পারফরমেন্সটা ভীষণ মজার হবে। আজকে অ্যাকচুয়ালি একটা ফুটবল খেলা দেখতে পারবো, যেটা হচ্ছে
একজন আরেকজনের বলে না ভাই ভাইয়ের বিপক্ষে চলে যায়, একটা বিষয় থাকে না। আজকে হচ্ছে সেই খেলাটা দেখা যাবে এবং ডাই হার্ড যারা ফুটবলের জন্য প্রাণ দিতে পারে আজকে এটা একটা কোর জায়গা থেকে বের হয়ে আসবে যে আসলে কে জিতলো এবং কে কিভাবে খেললো, কে কাকে আটকালো, কে কার দুর্বলতা এবং স্ট্রেংথ নিয়ে খেললো। আমি বলবো যে আজকে দুইটা দেশের না, আজকে একজন আরেকজনের সাথে খেলা হবে, যেহেতু প্রত্যেকটা মানুষ তারা নিজেরা নিজেরা একই পরিবারের কাইন্ড অফ। তো সেই ক্ষেত্রে কি মানে সেই মেন্টাল প্রেশারটা আরো বেশি হয়ে যাবে না? না, ইংল্যান্ডের জন্য সবচেয়ে বেশি প্রেশার ওদের প্রেশার, ওদের তো হারাবার কিছু নাই, সত্যি হারাবার কিছু নাই। ইংল্যান্ড চিন্তা করেন 1966 লাস্ট চ্যাম্পিয়ন আর কিছু হতে পারে না, সারা ওয়ার্ল্ড ওদের দিকে ওরা তাকিয়ে। সারা দুনিয়া ওদের দিকে রাখে, সমস্ত উপস্থাপক সব ওদের জন্য পাগল, সমস্ত টেলিভিশন ওদের জন্য পাগল, ইংল্যান্ডের জন্য সবাই পাগল, বিবিসি বলেন এই বলেন সবাই সব কিছু। কিন্তু দেশে আর কাপ আনা যাচ্ছে না এখন, দিস ইজ দ্য চান্স। এখন কতটুক যেতে পারবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কতটুক যেতে পারবে। কারণ এখন কিন্তু ওদিক দিয়ে নরওয়ে, যে নরওয়েজরা যে অবস্থা গিয়েছে, ওরা সেই 38 পর্যন্ত কতবার খেলে নাই, বছরের পর বছর খেলতেছে না, তারপরে সে খেলছে। ওদের যদি হিস্ট্রি দেখেন সেখানে তারা নাই, হ্যাঁ নরওয়েও হারিয়েছে, কিন্তু এখনো যদি দুই দলের স্ট্যাটিস্টিক্স দেখেন আপনি দেখবেন যে ইংল্যান্ড এগিয়ে আছে। এটা খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। কিন্তু এই বিশ্বকাপেও কিন্তু বিভিন্ন সময় বলেন 10 বছর আগে 12 বছর আগে বলেন ইংল্যান্ডকে কিন্তু ওরা হারিয়েছে, দুটো ম্যাচে হারিয়েছে। স্ট্যাটিস্টিক্সে হয়তো এরা অনেক এগিয়ে আছে, সেটা আলাদা, ইংল্যান্ড দে হ্যাভ এ ট্রেডিশন, সবকিছু আছে। কিন্তু এবার ইংল্যান্ডের সবচেয়ে মজা কি জানেন, এটা আমার খুব অবাক লেগেছে যে ইংল্যান্ড কিন্তু অন্যান্যবার ইংল্যান্ডে কাপ আসতেছে সব গান টান, আপনারা তো এসব গান খুব ভালো পারেন, তো এগুলো কিন্তু এবার ইংল্যান্ড চুপ করে রয়েছে, কারণ ওরা কিন্তু এইবার বুঝতে পারছে যে না এগুলো নিয়ে না, কিন্তু ইংল্যান্ডের মাথা আলা কিন্তু এখন খুব ভালো। ফিফাকে নিয়ে কন্ট্রোভার্সি চলছে ভীষণ, এবং সেই কন্ট্রোভার্সি খুব বেশি বেড়ে গেছে আর্জেন্টিনা ভার্সেস মিশরের ম্যাচের পরে। এমনকি যখন ইউএস এর বালেগানকে লাল কার্ড পাওয়ার পরেও পরবর্তী ম্যাচে বেলজিয়ামের বিপরীতে খেলতে দেওয়া হলো। সেক্ষেত্রে আপনি বারবার একটা বিষয় আজকের এপিসোডে বলেছেন যে মনস্তাত্ত্বিক খেলা, মাঠের বাইরের খেলা, এই খেলাটা নিয়ে কি বলবেন? এখন ফুটবল রেড কার্ডের পরেও অনেক কিছু বেড়ে গেল, এর একমাত্র কারণ হলো এটা আবার দেখা গেল যে আন্তর্জাতিক রাজনীতিটা খুব বেশি ফুটবলের মধ্যে এবার ঢুকে গেল। আচ্ছা, ইরান প্রসঙ্গ তো ছিলই, সবাই জানি আমরা, ইরান নিয়ে আর কথা বলে লাভ নাই, আমরা সবাই জানি যে ইরানের কি অবস্থা হয়েছে, এবং আস্ত দুনিয়া আস্ত পৃথিবী ইরানকে নিয়ে কথা বলেছে। আচ্ছা ঠিক আছে, দেখেছে, এবং সবচেয়ে হয়েছে এইভাবে ফুটবল চলে না, কিন্তু কেন চলেছে, কোন শক্তির জন্য চলেছে, এগুলো সবাই বুঝেছেন। ওই প্লেয়ার যিনি মানে বেলজিয়ামের যে প্লেয়ারকে খেলতে দেওয়া হয়েছে, সেখানে 1 বছরের জন্য এটা স্থগিত করে এটাকে খেলতে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটাও কেন হয়েছে এটা সবাই বলছেন, বাট ওইটা আইনে আছে, ইচ্ছা করলে তারা পারে, এর জন্য তারা পেরেছে। গোলের ডিসিশন নিয়ে কথা হয়েছে, ফিফার রেফারি চিফ বলেছেন যে এক্সপ্লেনেশন গুলো এরকম স্টেপ বাই স্টেপ গেছে, দে আর রাইট। রেফারিরা কখনো ফিফার প্রেসিডেন্টের কথাই শোনে না। ভালো, আমরা এখানে শেষ হয়ে গেল। এখন আমরা যেটা দেখলাম, আমরা সাধারণ মানুষ কিন্তু খুব ভালোভাবেই দেখলাম যে খেলা শুধু মাঠে হয় না, খেলা বাইরেও হয়, কারণ অর্থ যেটা এই খেলার সঙ্গে কিন্তু ভীষণ ভাবে অর্থ জড়িত আছে। $9 বিলিয়ন লাভ হবে শুধু ফিফা। আচ্ছা, যিনি চ্যাম্পিয়ন হবেন উনি হয়তো 621 কোটি না 629 কোটি টাকা পাবেন, অলিম্পিকে 5 বিলিয়ন হয় না, তো টাকাটা কোথায়, কারা দিচ্ছে? আপনি এখন কথা হয়েছে যে আপনি যেটা বলেছিলেন ব্র্যান্ড নিয়ে কথা বলছিলেন, ব্র্যান্ড, লাস্ট টাইম আমরা দেখলাম যে 2টা ব্র্যান্ড অনেক উপরে চলে গেছে, একটা অ্যাডিডাস, একটা নাইকি। এবারও সেম খেলা যদি হয়ে যায়, আমরা অনেকে ভাবছেন, কিন্তু এখনো ভাবার কথা নাই, কারণ এখনো কিন্তু খেলা রয়ে গেছে, কারণ আর্জেন্টিনাও খেলে নাই, ইউরোও খেলে নাই, ইংল্যান্ডও খেলে নাই, তো সেটাও একটা ব্যাপার রয়ে গেছে। আর প্রথম সবচেয়ে বড় কথা হয়েছে কি জানেন, ফুটবলটা যত কিছুই হচ্ছে, কিন্তু ফুটবল কিন্তু তার নিজস্ব গতিতে চলছে, ফুটবল কিন্তু আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। আমি যদি এখান থেকে বলি না না ওরা চ্যাম্পিয়ন হবে না, দেখেন আমরা কত প্রেডিকশন দিয়েছি, কত রকম কথা বলেছি, কিন্তু ফুটবল হয় নাই। ওইসব কিছু জাদু টাদু অনেক কিছু অনেকে কথা বলছে না, ইকোনমিক্যাল সাইডে। হ্যাঁ, এখন পর্যন্ত একটা জিনিস আজকে এই প্রোগ্রামে বলে দিয়ে যেতে চাই, যে ফ্রান্সের অর্থনীতিবিদরা যে হিসেব কষেছিলেন, সেই হিসেবটা কিন্তু এখনো চলছে। দে সেড দ্যাট
ফ্রান্স উইল ওন দ্য রেস, তারা জিতবে। আপনি যেটা বলতেছিলেন যে আমার মনে হয় ফ্রান্স জিতবে। থ্যাংক ইউ সো মাচ ইকরাম ভাই। আমি বৃষ্টির কাছে একটুখানি জানতে চাবো, তার আগে আসলে আমার মনে হয় যে আমার প্রশ্নটা চেঞ্জ করা উচিত ছিল, যে মাঠের খেলা ভার্সেস ব্রেনের খেলা না, মাঠের খেলা ভার্সেস পলিটিক্যাল খেলা। তো বৃষ্টির কাছে জানতে চাই, যেটা বলছিলেন যে অ্যাডিডাস ভার্সেস নাইকি, তুমি একটা গোলের প্রেডিকশন করো যে কত কত গোল হতে পারে। আজকের খেলাটা কিন্তু আসলে ভাই ভাইয়ের বিপক্ষে খেলা, যেহেতু আমি বলছিলাম, এর আগেও বলেছি যে দুইটা টিমই একজন আরেকজনের ভাই ভাই, এবং এখানে নাইকি এবং এডিডাসও কিন্তু দুই ভাই। আমার মনে হয় নরওয়ে এগিয়ে যাবে, এবং 3-2 একটা সামহাউ হতে পারে। এটা আমার একটা পার্সোনাল প্রেডিকশন। ওকে আই এম নট অ্যানালিস্ট। ওকে, তাহলে নরওয়ে 3 and England 2. Let's see, comment section লিখতে ভুলবেন না আপনার প্রেডিকশন। লাস্ট বাট নট দ্য লিস্ট, বাংলাদেশের খেলা। আমরাও তো ফুটবলটা শুরু করেছিলাম 50 বছরেরও অনেক আগে থেকে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের ফুটবল কেন এই জায়গায়? যদিও বলছি যে এই জেনারেশন ভালো খেলছে, তবুও এর থেকেও কি ভালো জায়গায় যাওয়ার কথা ছিল না? 50 বছর না, আমাদের ফুটবল ট্রেডিশন হয়েছে 175 বছর আগে, যখন ফুটবল শুরু করেছে 1888 এ ফুটবল এফএ কাপ শুরু হয়েছে। আমরা 89 আমরা কলকাতার লিগ শুরু করে দিয়েছি, কলকাতার লিগ। তারপরে আমাদের ফুটবল ইউ ফেডারেশন যেটা গঠন হয়েছে, ফুটবল ফেডারেশন যেটা গঠিত হয়েছে, ওদের যে চ্যালেঞ্জ শিল্ড যেটা হয়েছে, সেই শিল্ডে আমরা 1911 সালে জিতেছি। আমরা ইংরেজ দলের বিরুদ্ধে জিতেছি। আচ্ছা, ওগুলো মোহনবাগান জিতেছে, ওইটা নাহলে বাদই দিলাম। আমাদের ঢাকায় 1937 সালের কথাই চিন্তা করেন, 1937 সালে বিদেশি করেন্থিয়ান দল, তারা আমাদের ঢাকার প্লেয়ারদের কাছে পরাজিত হয়েছে, বাঙালিদের কাছে পরাজিত হয়েছে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আমাদের প্লেয়াররা 1911 সালে যখন খেলা হয়েছে, মোহনবাগানের পক্ষে খেলেছে, 8 জন আমাদের দেশের বাঙালিরা ছিল। একটা সার্টেন টাইমে যদি আমরা সবাই হিস্ট্রির দিকে যাই, আমরা যদি শিকড়ের সন্ধানে যাই, আমরা দেখব যে এক সময় বাঙালিদের খুব ভালো আমাদের একটা ঐতিহ্য ছিল, কিন্তু আমরা সেই ঐতিহ্য ধরে রাখতে পারি নাই। আমাদের দেশ স্বাধীন হয়েছে 55 বছরে, 55 বছরের পরে দেখেন একটা বারও, আমি খুব দুঃখের সহিত বলছি, একটা বারও আমরা কোনো স্টেপ নিতে পারি নাই যে আমরা কি করব। আপনারা যদি একবার খেয়াল করেন যে গত এই যে 1930 সাল থেকে নিয়ে এই যে 2026 পর্যন্ত এই 96 বছরে বিশ্বে 84টা দেশ কোয়ালিফাই করে খেলেছে। বিশ্বাস করেন, ওইখানের মধ্যে অনেক দেশ আছে, অনেক দেশ না, 76টা দেশ আছে যারা ফুটবল শুরু করেছে আমাদের অনেক পরে। আমাদের ফোরফাদার্সরা যখন, আমাদের পূর্বপুরুষরা যখন ফুটবল খেলছিলেন, ওরা ফুটবল জানে না, ওরা এখন খেলছে। আমরা বলছি 20 কোটি মানুষ, 5 লক্ষ মানুষ নিয়ে ভার দেখানো পারছে, বিকজ তারা পারতে চায়। আমরা দুঃখজনক হলো আমরা চাই নাই। এখন আপনি বললেই বলবেন না ভাই কিভাবে হবে, আমাদের ওই ইনফ্রাস্ট্রাকচার নাই, আমাদের এটা নাই, আমাদের টাকা নাই, ওই নাই। ইকোনমিক্যাল অবস্থা দেখেন, আমরা কিন্তু দুজন আজকে 3 জন যখন কথা বলছিলাম, তখন কিন্তু আমরা বারবার অর্থনীতির কথা বলেছি। দেখেন আপনি ব্রাজিলকে দেখেন, আপনি আর্জেন্টিনার এই ইকোনমির অবস্থা দেখেন। আর্জেন্টিনা যদি যেতে, কথার কথা, যদি যেতে 629 কোটি খুশি, এছাড়া কি, ওরা রোজ বদলায়। ব্রাজিলের অবস্থা দেখেন, ব্রাজিল কেন ফুটবলের এই অবস্থা হয়ে গেছে। এখন আপনি জিততে পারবেন কি পারবেন না সেটা আলাদা ব্যাপার। এখন অনেক জিনিসই আছে যেটা হয় না, কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু আজ পর্যন্ত আমাদের মেয়েরা চমৎকার করছে। আমি এটা বলতে যাচ্ছিলাম, সেক্ষেত্রে নারী ফুটবল দল চমৎকার। আপনি চিন্তা করতে পারেন যে আমরা এশিয়ান লেভেলে ফুটবল খেলি, এশিয়ার 12টা দেশের মধ্যে আমাদের মেয়েরা ফুটবল খেলেছে, অপূর্ব। আজকে আমরা হয়তো বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বাস করছি, এই উচ্ছ্বাস কালকে থাকবে না। আমি আপনি আমরা কেউ এখানে আসবো না, আমাদের কোনো কিছু নাই, কারণ আমরা কিন্তু আবার 4 বছর অপেক্ষা করবো। ইকরাম ভাই, আপনি একটা প্রেডিকশন করেন। মনে হচ্ছে যে ইংল্যান্ড এগিয়ে যাবে কালকে সকালে। কি হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। মানে আপনি আসাতে আমরা অনেক বেশি যুক্ত হলাম। বৃষ্টি, থ্যাংক ইউ সো মাচ। লেটস সি ইংল্যান্ড ভার্সেস নরওয়ে, কিংবা যদি মজা করেই বলি যে অ্যাডিডাস ভার্সেস নাইকি, কি হতে যাচ্ছে? গোল কি আসলে 2-3 নাকি টাই ব্রেকার পর্যন্ত গড়াবে? যদি টাই ব্রেকার পর্যন্ত গড়ায় তবেও কিন্তু বিষয়টা মন্দ নয়, খেলার টেম্পারমেন্টটা আরো বেশি বাড়বে। দেখা যাক। আর এরপরে তো আবারও আছে আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড। সো চোখ রাখুন দেশ রূপান্তর প্রেজেন্ট স্ট্রাইকার, স্পন্সরড বাই ফিনিক্স ফিনান্সের প্রত্যেকটা এপিসোডে, এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার প্রেডিকশন। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে নেক্সট এপিসোডে দেখা হবে। টাটা। বৃষ্টি, আমরা তো অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি, একটা গান শোনাও আমাদেরকে।
ভালোবেসে যদি হাতটা ধরো, ছেড়ে দেব যে সবই, কাছে এসে জড়িয়ে রাখো, ভুলে যাব পৃথিবী। বুকের মাঝে চিনচিন করে, জানো না কে মন পড়ে, এভাবে দূরে থেকো না। তোমার মাঝে ডুবে ভাসি, নিজের থেকে আরো বেশি, ভালোবাসি কেন বোঝো না। চমৎকার।